দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের অংশের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট, বাংলাদেশের আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের আসা না আসা, এসব বিষয় নিয়ে আজ কথা বলার জন্য স্টুডিওতে ডেকেছি দুজন অতিথি থেকে। আছেন আমাদের সাথে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল। আপনাদের দুজনকেই স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। হীরা ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পাকিস্তানের হঠাৎ করে বাংলাদেশের সফরে না আসা বিষয়টি আলোচনা এসছে। আমি লাস্ট যেটা ইন্টারভিউ শুনেছিলাম শাহরিয়ার খানের, তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে যদি একটা হাই পারফরমেন্স কিংবা একটা আন্ডার 19 কিংবা একটা এ দল যায় তাহলে কিন্তু পাকিস্তান আসবে। কালকে যেটা প্রেসিডেন্টের ইন্টারভিউ শুনলাম তাতে উনি তো মিডিয়ার থেকে অলরেডি জেনে গেছেন যে পাকিস্তান আসবে না, কিন্তু উনি বললেন যে পাকিস্তানের সাথে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি, পাকিস্তান আমার সাথে কথা বলবে। তো এখনও আমরা জানি না যে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইট ইজ নট ভেরি ক্লিয়ার। আমরা কি পাপন ভাইয়ের কথাটা একটু শুনবো? আমরা এখন ধরে নিতে হবে উনি আমাদের অনারেবল বোর্ড প্রেসিডেন্ট, উনি আইসিসি মিটিং থেকে মাত্র আসছে। আমরা একটু দেখে তারপর আলোচনায় যাই। পরশুদিন পিসিবির চেয়ারম্যান আমাকে বলেছেন মিটিং শেষ হওয়ার পরে যে এই সিরিজটা তাদের আসাতে খুব ঝামেলা হচ্ছে, এই ব্যাপারে আমার সাথে বসতে চায়, কিন্তু তারপর এখন পর্যন্ত বসেনি। ডেফিনেটলি আপনার সামনের অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে আপনার র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করছে কোয়ালিফায়ার। সো এখানটায় তো এখন একটা বিরাট ব্যাপার আছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ওদের এখানেও তো 3-4বারই যেতে হবে। সো ওরা যদি 3বার কারো কাছে না যায় বলে পরপর, তাহলে তো ওদের খেলার থেকেই বিরত থাকতে হবে নাকি? আমার তো মনে হয় না কোনো বোর্ড এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। র্যাঙ্কিংয়ের একটা ফাঁক ফোকর আছে যেটা বলছে আর কি, সেটাই কিন্তু মেইন কারণ বলে আমি মনে করি। কারণ পাকিস্তান, আমরা এখন 7 নম্বরে আছি, পাকিস্তান আছে 8 নম্বরে, ডিফারেন্সটা কিন্তু খুব বেশি নেই। যদি ওরা বাংলাদেশে এসে জুলাই মাসে খেলে তখন কিন্তু কন্ডিশন থাকবে স্লাইটলি রেইনি, এবং আমাদের ছেলেরা কিন্তু এখন টপ ফর্মে আছে। যে কোনো দেশের সাথে ওরা ভালো ক্রিকেট খেলার যোগ্যতা রাখে এবং ওরা পারফর্ম করে যাচ্ছে। বিশেষ করে আমাদের হোমে যদি খেলা হতো, আই এম শিওর পাকিস্তানকে হারাতো, এবং পাকিস্তানে তখন ওয়েস্ট ইন্ডিজের পিছনে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কেন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের চেয়ে খুব বেশি পিছে নেই, ওরা 9 নম্বরে আছে, সেটাও একটা কারণ হতে পারে। জামিল ভাই কি মনে হয়? না, র্যাঙ্কিং তো অবশ্যই একটা ফ্যাক্টর, যেহেতু কোয়ালিফাইং ব্যাপার আছে। 19 বিশ্বকাপের 30 সেপ্টেম্বর কাট অফ টাইম, সুতরাং এর আগে যারা 7-8 নম্বরে আছে তারা তো অবশ্যই ব্যাপারটা নিয়ে চিন্তা করবে, এবং চিন্তা করাটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে পারফরমেন্স, বাংলাদেশ যেভাবে খেলছে, প্লাস লাস্ট পাকিস্তানের যে বাংলাদেশ সফর, এটা 3-0-তে তারা হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে, খুব মানে পাকিস্তানের জন্য খুবই মানে অস্বস্তিকর একটা সিরিজ। পাকিস্তানের যে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের যে দীপ্ত পদচারণা, ক্রিকেট বিশ্বে পাকিস্তান যে একটা শক্তি, সেই শক্তির উপর কিন্তু প্রথম বড় আঘাতটা কিন্তু বাংলাদেশ দিয়েছে পাকিস্তানকে। তারা চিন্তাই করতে পারেনি যে এইভাবে তারা হোয়াইট ওয়াশ হবে। সুতরাং সঙ্গত কারণেই তারা কিন্তু ব্যাপারটা নিয়ে আসলেই চিন্তিত। এখানে এসেও যদি তারা এরকম 3-0-তে আবার পরাজিত হয়, তাহলে যেটা হীরা ভাই বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ব্যবধান কিন্তু খুব বেশি না, সেক্ষেত্রে কিন্তু ব্যবধানটা কমে আসবে, পিছনেও চলে যেতে পারে। কারণ 3-0-তে হোয়াইট ওয়াশ হওয়া মানে হচ্ছে কিন্তু র্যাঙ্কিং পয়েন্ট অনেক পিছনে চলে যাওয়া। সুতরাং সেই হিসাবটা করলে অবশ্যই পাকিস্তানের এখানে চিন্তার বিষয় আছে, এবং সেই জন্যই পাকিস্তান কিন্তু এই গড়িমসিটা করছে। এবং আমরা যতটুকু আমাদের যে মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস ভাইয়ের কথা যদি আমরা সাক্ষাৎকারটা কয়েকদিন আগে আমরা দেখেছি, সেখানে কিন্তু উনি বলেছেন যে না, ওনাদের কথা ছিল ওনারা আমরা এই দল বা হাই পারফরমেন্সের একটা দল পাঠালে তারা আমাদের এখানে খেলতে হবে। সুতরাং হঠাৎ করেই তাদের এই ব্যাক টার্ন, ইউ টার্ন কেন? নিশ্চয়ই তারা তখন চিন্তা করে, এখন তারা খুব ভালোভাবে চিন্তা করছে যে র্যাঙ্কিংয়ের বিষয়টা তারা খুব ভালোভাবে চিন্তা করছে যে বাংলাদেশ না হয় এই দল পাঠালো, হাই পারফরমেন্স দল পাঠালো, তাতে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের কিছু আসবে যাবে না, কিন্তু সেক্ষেত্রে তারা যদি আসে তাদের র্যাঙ্কিংয়ের অনেক উঠানামা হতে পারে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টাই আসলে আমরা দল পাঠালাম কি পাঠালাম না, সেটার চাইতে এই বিষয়টা আসলে বেশি করে ভাবছে। 2015 থেকে 23-এর যে চুক্তিটা আইসিসির বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য বোর্ডের সাথে, তাতে করে পাকিস্তান বাংলাদেশে আসবে 2বার, আমরা যাব 2বার। সেখানে যদি বাংলাদেশ কিন্তু এখনও বলে নাই যে পাকিস্তানে যাবে না, মানে সিকিউরিটি রিজন ছাড়া, সেই জায়গায় পাকিস্তান রিফিউজ করেছে আর কি।
সেখানে কিন্তু আইসিসির একটা লেনদেনও আছে যদি আসা না যাওয়া। হ্যাঁ, আমরা যখন বোর্ডে ছিলাম, জামিল ভাইও আমার সাথে তখন বোর্ডের একজন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ডাইরেক্টর ছিলেন। তখন আমরা জানতাম কোনো সিরিজে যদি কোনো দল কোনো কারণে যেতে না পারে, একটা কম্পেনসেশন দিতে হয় $200,000। তখনকার সময় এটা নিশ্চয়ই এখন বেড়ে গিয়ে হয়তো, তখন কিন্তু T20 ছিল না। যেহেতু এখন T20 দুটা ম্যাচ অ্যাডেড হয়ে গেছে, এই টাকাটা বোধহয় 3 লাখের কাছাকাছি চলে গেছে। তো সুতরাং এখন আমরা যে চুক্তিটা হয়েছে আইসিসির সাথে এফটিপির, আমরা তো বোর্ডে নাই, সুতরাং আমরা সেভাবে আসল পয়েন্টগুলি আমরা জানি না। তবে এইটুকু জানি যে অন্য দেশ তো পাকিস্তানে যাচ্ছে না, ওরা একটা চেষ্টা করেছে, পিসিএল এর ফাইনালটা লাহোরে খেলিয়েছে, কিন্তু সেখানে আমাদের বুঝতে হবে যে সেটা 2 দিনের ব্যাপার। 2 দিন আপনি একটা টিমকে ফুলি সিকিউর রাখতে পারেন, কিন্তু একটা দল যখন মাসখানেক সফরে যাবে তখন বিভিন্ন জায়গায় খেলবে, সেখানে এই সিকিউরিটি দেওয়া ডিফিকাল্ট। আমি যখন 2015 সালে সেপ্টেম্বর মাসে মেয়েদের দল নিয়ে, নারী দল নিয়ে পাকিস্তানে যাই, আমরা একটা ভেন্যুতে এবং একটা মাঠেই কিন্তু খেলেছিলাম, তার জন্য সিকিউরিটিটা টাইট ছিল। কিন্তু সেটা তো ন্যাশনাল টিমের জন্য প্রযোজ্য না। ন্যাশনাল টিম ইজ ভেরি ভাইটাল, আর বিশেষ করে যখন ওরা এত ভালো খেলছে, মানে আমাদের তো ওদেরকে দেখে শুনে রাখতে হবে। জামিল ভাই, এই আইসিসির এই সভায় টাকা পয়সার লেনদেনে ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে না, এবং 25 তারিখ ছিল তার লাস্ট ডেট। এখন পর্যন্ত কিন্তু তারা এন্ট্রি করেনি। আমি যতটুকু জেনেছি যে আইসিসি চাচ্ছে ভারতকে রাজি করাতে, যদি ভারত না, মানে আইন যদি আইসিসির ফলো করা হয় তাহলে কিন্তু ভারত যায় না, ওয়েস্ট ইন্ডিজ আসে। এটা কিন্তু একটা জটিলতা আছে আর কি, মানে ভারতকে মানে আইনের ফ্যাকারায় পড়বে না, ভারতকে শেষ পর্যন্ত নেবে। আসলে এখানে দুইটা বিষয় আছে, বা ওদের নিজেদের মধ্যেই কিন্তু একটা মতদ্বৈততা চলছে ভারতীয় বোর্ডের মধ্যে। একটা পক্ষ চাচ্ছে যে না, লোধা কমিশনকে, হ্যাঁ, একটা পক্ষ চাচ্ছে যে আমরা তাদেরকে একটা কাজ করতে দিব না, আমরা এখানে অংশগ্রহণ না করলেই আইসিসি উইল বি ইন ট্রাবল। বা আরেকটা পক্ষ মনে করছে যে না, এটাতে বরঞ্চ বিসিসিআইয়েরই ক্ষতি হবে, কারণ এতে করে বড় ধরনের জরিমানা গুনতে হবে, এবং যদি সবাই মিলে, যেহেতু শশাঙ্ক মনোহর প্রেসিডেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে, উনি কিন্তু আইনের বাইরে যাবেন না। এরকম একটা ট্রফিতে অংশগ্রহণ না করলে, কিন্তু এখন কি ইন্ডিয়ান প্রেসিডেন্ট তো আপনার না আইসিসি প্রেসিডেন্ট, আইসিসি প্রেসিডেন্ট কিন্তু আইনের পথেই হাঁটবেন, এবং সেই জন্যই একটা পক্ষ মনে করছে যে উনি যদি আইনের পথে হাঁটেন, সেক্ষেত্রে ভারতকে নিষেধাজ্ঞাও ভারতের উপরে চলে আসতে পারে, এবং সেটার জন্য বিসিসিআই একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, একটা বড় ধরনের পেনাল্টির সম্মুখীন হতে পারে। যার জন্য ওদের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত একটা স্থির সিদ্ধান্তে তারা এসে পৌঁছেনি। ভারতের যারা রাজনীতি করে এবং ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত, তারা ভার্সেস লোধা কমিশনের কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে, এবং এখানে ইনভলভড উইথ শ্রেণীবাসন। হ্যাঁ, সুতরাং সব মিলেই ব্যাপারটা একটু জটিল। বাট এর মাঝখানেও কিন্তু আজকের কাগজে দেখলাম যে আইসিসি কিন্তু আরো $10 কোটি দেওয়ার প্রস্তাব করেছে ভারতকে দেওয়ার, যে তারপরেও যাতে জিনিসটা সুরা হয়। যদিও দল ঘোষণার সময় চলে গেছে, বাট ভারত যেহেতু একটা ক্রিকেটের পরাশক্তি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না থাকলে আকর্ষণটা অনেকখানি কমে যাবে, কারণ ইংল্যান্ডে কিন্তু প্রচুর ভারতীয় দর্শক আছে, হ্যাঁ, যারা মাঠে গিয়ে খেলা দেখবে, উপমহাদেশের দর্শক। সেখানে আমার মনে হয় যে এই বিষয়টাকে হয়তো শর্ট আউট হবে। আমি মনে করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারত যাবে আইসিসি ট্রফিতে। আমি যখন ক্রিকেট বোর্ডে ছিলাম, তখন আমি ডেপুটি ডাইরেক্টর ডেভেলপমেন্ট। আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ এ টিম নিয়ে ইন্ডিয়া যাওয়ার একটা সফর। তখন ডেভ হোয়াইটমোর ছিল কোচ, এবং আমরা তখন রঞ্জি ট্রফি খেলতে যাই। একটা খেলা খেলি আমরা নাগপুরে, আর একটা খেলা খেলি আমরা দিল্লিতে। নাগপুরে শশাঙ্ক মনোহর উনি এখানেই থাকেন, এবং উনি একজন লয়ার। ওইখানকার মিডিয়া ম্যানেজার বিকেম ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, অ্যান্ড উনি আমাকে নিয়ে গেছিলেন, স্যার এই যে বাংলাদেশ এ দলের ম্যানেজার, আপনার সাথে পরিচয় করে তিনি। তখন আমি জানতে পারলাম যে হি ইজ এ লয়ার। তো সুতরাং উনি ওনার পথ থেকে উনি হাঁটবেন না, যেটা জামিল ভাই বললেন, আইনের পথে উনি চলবেন। এবং সেটা আইনের পথে যদি চলে তাহলে তো ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ভারত যদি দল ঘোষণা, যেটা বললাম যে যেহেতু তারিখটা শেষ হয়ে গেছে, বাট ভারত
যেহেতু একটা পরাশক্তি একটা প্রভাব আছে আইসিসির উপরে, এখনো দর কষাকষি চলছে, সেক্ষেত্রে হয়তো তারিখটা নমনীয় করতে পারে। হ্যাঁ, নমনীয় করতে পারে। হচ্ছে আইসিসির মূল যে বিজ্ঞাপন, মানে টেলিভিশন রাইটসের যে বিজ্ঞাপনটা, টোটালটাই তো ভারতের, মানে 70%। সেই জন্যই দল ঘোষণাটা হয়তো দেরিতে হলেও আইসিসি সেটা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু যদি তারা খেলতেই না যায় তো সেটা তো আসলে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যেই লটা আছে সেই লটাকেই প্রয়োগ করতে হবে। এবং শশাঙ্ক মনোহর, আমি যতটুকু জানি, উনি এই ব্যাপারে আইনগত বিষয়গুলোতে উনি নিজে যেহেতু লয়ার, উনি এইসব ব্যাপারে কিন্তু একেবারে সোজা রাস্তায়। এখানে কি এরকম হতে পারে যে ভারত আসলো না, ভারতকে ছাড়াই ওয়ার্ল্ড কাপ, তাহলে তো আর একটা ডাইমেনশন দাঁড়ালো যে ভারত আসলে যত কিছু করুক ভারতকে ছাড়াও চলে। এখন ভারতের ক্রিকেট বোর্ড কি মনে করছে, কি চিন্তা ভাবনা করছে, সেটা তো আমরা সেটা তো এখন জানি না। ওরা তো এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আইপিএল শেষ হবে 21 তারিখে, তার 10 দিন পরেই খেলা আরম্ভ হবে। 1 তারিখে দিয়ে খেলা শুরু হচ্ছে। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছি ওভালে, 5 তারিখে খেলবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটাও ওভালে, আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবো 9 তারিখ। তখন আর সময় কই, 10 দিন সময়। তো ওদের ডেফিনেটলি ওদের টিম সিলেক্ট করা আছে, এভরিথিং ইজ ডান। খালি ওই জামিল ভাই যেটা বললো, ওই যে কথাবার্তা চলছে, নেগোশিয়েটটা হচ্ছে না। এবার আমরা একটু টপিকটা বদলাতে চাই, আলোচনা করব ইংল্যান্ডে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। হীরা ভাই, 10 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প আছে সাসেক্সে, এটা বাংলাদেশের জন্য আসলে প্রস্তুতির জন্য কতটা কাজে দেবে? ডেফিনেটলি ওরা কিছু নতুন প্লেয়ার প্রথমবারের জন্য ইংল্যান্ডে যাচ্ছে। এর মধ্যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে অলরেডি ইংল্যান্ডে খেলে আসছে, ওরা 2010-এ। তো সুতরাং ওদের জন্য একটু ভালোই হবে, ওয়েদারটা বুঝতে পারবো। কারণ এখন কিন্তু এন্ড অফ এপ্রিল অ্যান্ড আর্লি মে, এই টাইমে কিন্তু আমরা আইসিসি ট্রফি খেলেছিলাম, এই টাইমে কিন্তু বৃষ্টি হয় এবং ওয়েট কন্ডিশন হয়, এবং জানি না 10-15 বছরে হয়তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। বাট এই কন্ডিশনিং ডেফিনেটলি হেল্প করবে। এবং আজকাল যেভাবে ওডিআই উইকেটগুলি বানায় ইংল্যান্ডে, এটা কিন্তু ওইরকম মুভমেন্ট কিন্তু আর দেখা যায় না। যেটা যখন আমাদের সময় বলের মুভমেন্ট দেখতাম তখন ঘাস ছিল, এখন তো আর ঘাস থাকে না উইকেটে। সুতরাং এখন বলের মুভমেন্টটাও একটু কমে গেছে। বাট এই প্র্যাকটিসটা দরকার ছিল, বিশেষ করে ইয়াং যারা প্লেয়াররা গেছে, ইয়াং আমাদের 8-9 জন প্লেয়ার আছে, ইজ ভেরি গুড ফর দ্যাট। অধিনায়ক মাশরাফি যাবার আগে একটা কথা বলে গেছে, যে সেটা হচ্ছে যে একটা মানসিক যুদ্ধ। মানে যদি আমি মেন্টালি ওখানে ফিট না হতে পারি, বারবার বলে গেছে যে ওই ওয়েদারের সাথে ওই অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে এই টুর্নামেন্টে যারা আমাদের প্রতিপক্ষ তারা টাফ, বাট অসম্ভব না। কিন্তু মানসিকভাবে আমার তৈরি হতে হবে যে হ্যাঁ, তাকে আমি হারাতে পারি, মানে ওই অ্যাটমসফিয়ারের সব কিছুর সাথে। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানসিকভাবে প্রস্তুত হওয়ার ব্যাপারটা যেটা মাশরাফি বলেছে। আমি কিন্তু এটা সবসময় বলি যে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। একটা সময় আমরা কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, আমরা খেলার মানে মাঠে নামার আগেই কিন্তু আমরা হেরে থাকতাম, যে আমরা একটু ভালো খেলতে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এবং এটাকে বলা হয়তো সম্মানজনক পরাজয়, যেটা আমি কখনোই আমার এই শব্দটার আমি এইটার সঙ্গে কখনো দিনই একমত ছিলাম না। সম্মানজনক পরাজয় বলে কিছু নাই, পরাজয় পরাজয়, জয় জয়। এই যে মানসিকতার পরিবর্তন, এখন কিন্তু বাংলাদেশ জয়ের জন্য নামে, সেটা অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, ইংল্যান্ড হোক, ভারত হোক। এই যে মানসিকতার পরিবর্তনটা, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আসলে অনেকখানি এগিয়ে দিয়েছে, যেটাকে মাশরাফি বলে ভয় ডরহীন ক্রিকেট। এই ভয় ডরহীন ক্রিকেট কিন্তু বাংলাদেশ গত কয়েক বছর থেকে, বিশেষ করে 2012 এশিয়া কাপে যখন ফাইনালে উঠলো ভারতকে, শ্রীলঙ্কাকে পরাজিত করে, তারপর থেকে কিন্তু বাংলাদেশের এই মোমেন্টামটা শুরু হয়েছে, যে ভয় ডরহীন ক্রিকেট খেলা। বাংলাদেশ বুঝতে পেরেছে যে না, আমরা যদি ভয় ডরহীন ক্রিকেট খেলি তাহলে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড এগুলি কোনো ফ্যাক্টর না, আমাদের দিনে আমরাও জিততে পারবো। এই যে এবং এই যে পরিবর্তন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু খুবই পজিটিভ একটা সাইন, এবং এইটার প্রতি মাশরাফি দৃষ্টি দিয়েছে। যে এবং যে জিনিসটা মাশরাফি আসলে বলতে চাইছে, কন্ডিশনিং ক্যাম্প যে হবে, 10 দিনের যে কন্ডিশনিং ক্যাম্পটা হবে, সেখানে কিন্তু অনেক কিছু নতুন যারা খেলোয়াড় আছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যেমন ব্যাপার আছে, তেমনি অনেক কিছু কিন্তু আলাপ আলোচনা নিজেদের মধ্যে করার কিন্তু অনেক সময় তারা পাচ্ছে, যেটা কিন্তু সিরিজ চলাকালীন আসলে কিন্তু একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে। তখন খেলা শুরু হয়ে যায়, তখন কিন্তু এত আলাপ আলোচনা, এত কিছু নিয়ে কিন্তু ভাবনার সুযোগ থাকে না। সুতরাং এই সময়টায় যাতে খেলোয়াড়রা মানসিকভাবে অনেক উদ্দীপ্ত হতে পারে, অনেক বেশি চাঙ্গা হতে পারে, এনভায়রনমেন্টের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, এবং
সেই ভয় ডরিং ক্রিকেট যেটাকে বলে সেটা যাতে আমরা খেলতে পারি, কারণ আপনাকে কিন্তু মনে রাখতে হবে আয়ারল্যান্ডে কিন্তু এখনও ঠান্ডা, সুতরাং প্রচুর ঠান্ডা। হ্যাঁ, সুতরাং সেখানে কিন্তু আমাদের সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্পটা, এই যে সাসেক্সের 10 দিনের প্রস্তুতি ক্যাম্পটা কিন্তু অনেক বেশি বাংলাদেশকে কাজে দিবে, যেটা ওখানে গিয়ে সিরিজ খেলার সময় বাংলাদেশ দল আর আড়ষ্টতায় ভুগবে না। এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। তাছাড়া জামিল ভাই দুটো কিন্তু প্রস্তুতি ম্যাচও খেলছে, দুটো প্রস্তুতি একটা ম্যাচও খেলছে। ইউরোপ নর্থ পাকিস্তান। আর একটা সাসেক্সের না, সাথে ওখানে সম্মান এইখানে এই না, আমি 27-30 বলছিলাম। এনিওয়ে আপনার আয়ারল্যান্ডের ত্রিদেশীয় যে সিরিজটা আছে যদি কম্পেয়ার করে, 3টা টিমের ভিতরে বাংলাদেশকে এগিয়ে রাখছে, কারণ নিউজিল্যান্ডের ফুল টিম নেই। সেখানে মাশরাফি অবভিয়াস বলেছে যে আমরা জয় চাই, মানে আমার দর্শক হিসাবে চাওয়া হচ্ছে চ্যাম্পিয়ন, তবে মাশরাফি মানে এই ট্যুরের সাকসেসটাই তো আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছু অনেক মনোবল বাড়িয়ে বাড়াবে। দিবে। তো এই টুর্নামেন্টটা আমাদের জন্য কতটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আয়ারল্যান্ডকে আপনি ছোটভাবে দেখতে পারবেন না, ইভেন নিউজিল্যান্ডও না ওই কন্ডিশনে ইজ ভেরি। আর নিউজিল্যান্ড না, নিউজিল্যান্ড কিন্তু লাস্ট 1.5-2 বছর ধরে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। এবং আরেকটা কথা বলতে চাই, মাশরাফির কথা যে জামিল ভাই বলেছেন, সত্যি বলেছেন। দেখেন, আমরা যদি ইংল্যান্ডকে অস্ট্রেলিয়াতে হারাতে পারি, তা আমরা ইংল্যান্ডে হারাতে পারবো না কেন? এবং আমাদের তো 2010-এ কিন্তু ব্রিস্টলে আমাদের কিন্তু ইংল্যান্ডকে হারানোর স্মৃতি কিন্তু আমাদের আছে, যেখানে ইমরুল কায়েস আমাদের যতটুকু মনে আছে 78 রানের একটা ইনিংস খেলেছিল, ভালো একটা জয় পেয়েছিল বাংলাদেশ। এই যে হিরা ভাই যেটা বললেন, যে এই সিরিজটা কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজটা বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজটায় যদি আমরা ভালো করতে, তাহলে যে মনোবলটা যেরকম চাঙ্গা হবে, সেটা কিন্তু আর কোনো কিছু দিয়ে ওই চাঙ্গা মনোবল কিন্তু আপনি পাবেন না। কর্মকর্তারা আশা করেন না যে আমরা চ্যাম্পিয়ন না, ওরা ওইভাবে দেখছে যে র্যাঙ্কিংয়ে 3টা টিম এখন কিন্তু অস্ট্রেলিয়া, যেটা আমরা ভাবছি যে 1-1.5 বছর আগের টিম, এখন কিন্তু অস্ট্রেলিয়া ইজ এ সলিড টিম। ওরা তার কম্বিনেশন হয়ে গেছে। নিউজিল্যান্ডেও কিন্তু আমরা যখন খেলে আসছি তারপরে থেকে কিন্তু ওদের টিম যদিও ইয়াং, বাট ইটস কম্প্রাইজেস অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরও গুড টিম। এবং ইংলিশ কন্ডিশনে সবসময় একটা ভালো টিম। সুতরাং সেই দিক দিয়ে হয়তো র্যাঙ্কিংয়ের দিক দিয়ে হয়তো চিন্তা ভাবনা করছে আমরা 3টা ম্যাচ হয়তো হারবো, কিন্তু আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে আয়ারল্যান্ড পর্যন্ত যেটা আমরা টুর্নামেন্ট খেলছি, আমাদের প্লেয়াররা যাতে ইঞ্জুরিতে না ভোগে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ বেশ লম্বা সময়, 18 তারিখ পর্যন্ত বেশ লম্বা সময়, এখনও এই মাসের আরও 2 দিন বাকি আছে, প্লাস আরও 18 দিন, এর মধ্যে যাতে কেউ ইঞ্জুরি না পড়ে। বাট সিলেক্টার্স হ্যাভ ডান এ ভেরি গুড জব, ওরা দে ডিজার্ভ কংগ্রেচুলেশনস, কারণ ওরা যাদের এক্সট্রা প্লেয়ার নিয়ে গেছে, দে ডিজার্ভ টু বি ইন দ্য সাইড, লাইক নাসিরকে নিয়ে আসছে। সো কোনো প্লেয়ার যদি কোনো কারণে ইনজার্ড হয়ে যায়, ইমিডিয়েটলি হি ক্যান বি রিপ্লেসড উইথ এ গুড প্লেয়ার যে রানের খাতায় আছে, যে স্কোর করছে। এবং মাননীয় প্রেসিডেন্টকেও একটু সম্মান দিতে চাই এই কারণে যে আমরা টাকার অর্থে আমরা কিন্তু লাভবান হয়েছি। $132 million আমরা পাবো, দ্যাটস এ ভেরি গুড সাইন। ডেভেলপমেন্টে অনেক কাজ হবে, হাই পারফরমেন্সের জন্য অনেক কাজ হবে, এবং বাংলাদেশ টিমের জন্য অনেক কাজ হবে, এবং কিছু অংশ যাতে নারী দলকেও দিতে পারেন, কারণ আমাদের নারী দল কিন্তু পিছিয়ে আছে অন্য টেস্ট প্লেইং কান্ট্রিজে থেকে। সব ক্ষেত্রেই এই টাকাটা আসলে খরচ করতে হবে, এটা শুধু নারী দল কেন, সব জায়গায় বললাম। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরটা মোটামুটি চূড়ান্ত, এবং অনেকেই বলেছে যে বাংলাদেশের সফরটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। আপনি কি বলেন? আসলে অস্ট্রেলিয়া এমন একটা টিম, প্রফেশনাল, 100% প্রফেশনাল, যেটা হীরা ভাই বলছিল যে 1-1.5 বছর আগে যেরকম ছিল সেরকম কিন্তু নেই, এটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট তারা কিন্তু এখন মোটামুটি নিজেদেরকে গুছিয়ে এনেছে। এবং তাদের যে ফাস্ট বোলারের যে 1 2 3 4 4জন ফাস্ট বোলার, তারা কিন্তু এবার চিন্তাও করছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে 3-4জন ফাস্ট বোলার নিয়ে খেলারও চিন্তা ভাবনা, কিন্তু মাইক হাসির একটা বোলিং অলরাউন্ডার, এবং স্টার্কও কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারে। সুতরাং আমি মাইক হাসির একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেখানে কিন্তু সে ইঙ্গিত দিয়েছে যে ওইরকম ওয়েস্ট ইন্ডিজে সেই কোয়াড্রিপলের মতো না হলেও এই আমাদের কোয়াড্রিপলটা কিন্তু এই যাবৎকালের সেরা ফাস্ট বোলার, 4জন ফাস্ট বোলার কম্বিনেশন। সুতরাং তারা কিন্তু বেশ গুছিয়ে এনেছে নিজেদের দলটাকে। সেই হিসাবে বাংলাদেশ নিজেদের মাটিতে যে কোনো প্রতিপক্ষের জন্যই এখন কঠিন, সেটা অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, যেই হোক। এবং সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের টেস্ট জয়টা বাংলাদেশকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সেই হিসাবে আবার আমরা যদি অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার পারফরমেন্সটা দেখি,
যেখানে তারা কিন্তু যেখানে আমরা এগিয়ে। হ্যাঁ আমরা কিন্তু এগিয়ে। ওরা শ্রীলঙ্কায় কিন্তু সবগুলো টেস্টেই পরাজিত হয়েছে, যদিও তারা ওয়ানডেতে জিতেছে, বাট টেস্টে কিন্তু পরাজিত হয়েছে। এখানে এসে কিন্তু অস্ট্রেলিয়া শুধু টেস্ট ম্যাচই খেলবে, 2টো টেস্ট ম্যাচ। সুতরাং ওইসব পরিসংখ্যান যদি বিবেচনা করি আমাদের ভয় পাওয়ার কিছু নাই, বরঞ্চ অস্ট্রেলিয়ায় চাপে থাকবে, যেহেতু ইংল্যান্ড এখান থেকে হেরে গেছে, একটা টেস্ট ম্যাচ হেরে গেছে, আরেকটা ম্যাচও অল্পে মাত্র 16-17 মানে ওয়ান ডে টেস্ট দুটোই আমাদের জেতার কথা। সুতরাং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া চাপে থাকবে, বাংলাদেশ বরঞ্চ একটা বেটার পজিশনে থাকবে, আপার পজিশনে থাকবে। কারণ বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে যদি বাংলাদেশ হেরেও যায় এটা এমন কোনো ফ্যাক্টর না, হ্যাঁ বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে যাওয়ার কোনো ফ্যাক্টর না। বাট ওরা যদি আমাদের কাছে একটা ম্যাচ হেরে যায় তাহলে সেটা কিন্তু ওদের জন্য অনেক বড় স্পট, তারা নিজেরা মনে করে সেটা। সুতরাং তারা কিন্তু বাংলাদেশে এসে তারাই চাপে থাকবে, এবং এই চাপটাকে ওরা যে চাপে আছে এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিন্তু চড়াও হতে পারে অস্ট্রেলিয়ার উপরে, এবং একটা ম্যাচ জেতাটা কিন্তু খুব অসম্ভব বলে আমি মনে করি না। আরেকটা বিষয় মনে করি যে হীরা ভাই যেটা বলছিল যে 3টার ম্যাচই হয়তো আমরা হারবো, আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি যে না, আমি বলি না, আমি বলছি যে লোকজন মনে করছে, আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি যে আমি যদি আয়ারল্যান্ড সিরিজে আমি যদি 2টা ম্যাচ আয়ারল্যান্ডকে হারাতে পারি আর নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ জিততে পারি, আমি মনে করি বাংলাদেশ এখানে সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে। এবং বাংলাদেশকে ওরা এখানেও কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ওরা কিন্তু চাপে থাকবে। ইংল্যান্ড কিন্তু সর্বশেষ ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের সঙ্গে হেরেছে, ওরা চাপে থাকবে। এখানে এসে আমাদের কাছে হেরে গেছে, সেজন্য চাপে থাকবে। অস্ট্রেলিয়া চাপে থাকবে। সুতরাং বাংলাদেশের কিন্তু এখানে হারাবার কিছু নাই, 3টাই টপ প্রতিপক্ষ। সুতরাং এখানে এটাকে কাজে লাগিয়ে সেমিফাইনাল খেললে বাংলাদেশ অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে জামিল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আমাদের সময় একদম শেষ, হীরা ভাই আর প্রশ্ন করতে পারলাম না। আমরাও চাইবো যে বাংলাদেশ আস্তে আস্তে বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে গড়ে উঠুক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম একজন ক্রিকেটার, একজন কর্মকর্তার বিশ্লেষণ। আজ এখানে শেষ করছি গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আর আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করুন আমাদের NTV অনলাইন www.ntvbd.com। এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।